আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসা ছায়া গল্পের ৪৪ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। পিয়াস হেসে ফেলে। তার হাসি দেখে পিয়া উৎফুল্ল হয়ে বলে, এই আপনি হেসেছেন, তার মানে আপনিও রাজি না? উফ, আমি নিজে দিয়ানের সাথে কথা বলবো, পরে সিদ্ধান্ত জানাবো। আপনি বেশি তাজ করছেন। আমার মনে আছে আমাদের বিয়ের আগেও কতবার পরীক্ষা করেছেন আমায়, বারবার বলেছেন আমি সত্যি সিরিয়াস নাকি, বারবার খুঁজিয়েছেন আমায়। তাই তো আমাদের ভালোবাসাটা এতটা পর্যন্ত পারফেক্ট, যে ভালোবাসার কোনো সীমা নেই। আমাদের ভালোবাসা ছায়াহীন। আপনি কি মিথ্যুক? আমায় একদম ভালোবাসেন না, খালি কষ্ট দেন, টেনশনে ফেলে রাখেন, কান্না করান, বড্ড খারাপ আপনি। পিয়াস পিয়ার একটা হাত টেনে নিজের কাছে আনে, হাতের উপরভাগ ঠুট ছুঁয়ে বলে, শুধুই তোমার। পিয়া ইমোশনাল হয়ে যায়। আবার লোকটার দিকে তাকালে তার কান্না চলে আসে। বারবার কত কথা বলে নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছে, তবে দিন শেষে লোকটার এমন বিছানায় পড়ে থাকা দেখেই তার কান্না আটকানো অসম্ভব হয়ে পড়েছে। আর এখন পিয়াসের এমন ভালোবাসার কথা শুনে নিজেকে সামলাতে পারে না। রেস্কিউ টিমের আরেকটু দেরি হলেই তো আজ পিয়া ফুপিয়ে ওঠে। পায়েসে পিয়াসের হাতটা নিজের কপালের সাথে লাগিয়ে সে ফুপিয়ে কান্না করতে থাকে। তা দেখে পিয়াস একটু অস্থির হয়ে পড়ে, একটু উঠতে গিয়ে আবার চোখ মুখ কুঁচকে ফেলে, কণ্ঠ বেদনা মিশ্রিত করে বলে, আমায় কষ্ট দিতে চাচ্ছ পিয়া? দেখো আমি ব্যথা পাচ্ছি। পিয়া কান্না করে, অনেকক্ষণ কান্না করে। পিয়াস তাকে সামলাতে না পেরে শুধু মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এছাড়া আর এখন তার কাছে করার মতো কিছুই নেই। রাতের অন্ধকারে শ্যাম তার 14 বছর বয়সী বোনকে নিয়ে নিয়ে শহর ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়। আর কারো বোঝা হতে চায় না। রুবেলকে তখন মিথ্যা বলেছিল, যাবে না আর গ্রামের বাড়িতে, কারণ গ্রামের বাড়ি তার বোন নিরাপদ না। বাবা মায়ের মৃত্যুর পর থেকে সমস্ত গ্রাম এখন তার বোনের জন্য অনিরাপদ হয়ে গিয়েছে। কত কত শত বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে থেকে বুড়ো কেউ বাদ নেই। দিয়াকে নিয়ে কুচুক নজর দিয়েছে, হয়তো সুযোগও পেয়েছিল, খুঁজছিল সামনে পেলে কলঙ্ক লাগানোর। শ্যাম অনেক চেষ্টা করেছে বোনকে রক্ষা করতে, তবে একসময় মনে হয়েছে বোনকে গ্রামে রাখাটাই ঠিক হবে না। তাই তো বোনকে নিয়ে শহরে এসেছিল। ছোট্ট একটা বাসা নিয়ে নিজে চাকরি খুঁজছিল। প্রথম কয়েক মাস ভালোই চলছিল। হঠাৎ একদিন বোনের আবদার করলো ঘুরতে যাবে, বোনের মন রক্ষা করতে গেল। তারপর ঘটলো কত কাহিনী। এসবের মাঝে বোনকে ফেরত পেলেও হারালো ভালোবাসার মানুষটাকে। কয়েকটা দিনের মাঝেই তুবা যেভাবে তার মনে গেঁথে গিয়েছে, সারা জীবনও হয়তো মন থেকে যাবে না। তেমন হলে তুবাকে মনের মাঝে আগলে রেখে না হয় জীবন কাটিয়ে দিবে। তবুও নিজের অশুভ ছায়াটা আর তার তুবার সামনে প্রকাশ করতে চায় না। ওর বড় বোন তো ঠিকই বলেছিল, সামান্য তো তুবার জন্য বড্ড অশুভ। কোনো বোনই চাইবে না জেনে শুনে নিজের বোনের ক্ষতি করতে। বাসে বসে শ্যাম একটা চাদর নিয়ে বোনকে আগলে রাখে। রাতের বাস বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে। দিয়া ইতিমধ্যে ঘুমিয়ে গিয়েছে। বাসে ওঠার আগেই বলেছিল, কোথায় যাচ্ছি আমরা? আগের বাসায়। আগের মতো আমরা শান্তিতে থাকবো দেখিস, তোকে স্কুলে ভর্তি করব, আমি চাকরি করব, খুব ভালো থাকবো আমরা। দিয়া আর কিছুই বলেনি, চুপটি করে ভাইয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। শ্যামরা আপাতত আগের বাসাতেই ফেরত যাবে। সেখানে ঠিকানায় কেউ জানে না, তুবাও না। শ্যাম জানালার বাহিরের দিকে তাকিয়ে, অন্ধকারের রাস্তা একের পর এক ফিকির লাইট পিছনে পড়ে যাচ্ছে, ঠিক তার জীবনের মতোই। বুকের ভিতরটা হঠাৎ কেমন মুচুর দিয়ে ওঠে। তুবার কথা স্মরণ করে শ্যাম আনমনে বলে ওঠে, ভাগ্য আমাদের সহায় হলো না তুবা, তোমার আমার আলাদা ভাগ্যবর্তী ছিল। ভালো থেকো তুমি, দেখা হবে আমাদের আবার, তখন যেন তোমার আমি সর্বমুখে দেখতে পাই, সেই আশাতেই থাকি। বিদায়, আমরা না হওয়া প্রিয়তমা। অপরদিকে বারান্দায় বসে দাঁড়িয়ে আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে তুবা। না, এখনও ভুল সম্ভব হয়নি। সে পাপী মানুষটাকে কিছুদিনের জন্য জীবনে এসে তার সম্পূর্ণ জীবনটাকে এলোমেলো করে দিল। স্বামীর কথা এর মধ্যেই মনে পড়ে। কোথায় সে তো মনে করলো না? সেদিন যে এতবার কল করলো ভাইয়ের খবর নিতে, তারপরও খবর নিল না। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুবা আনমনে ফিসফিসিয়ে বলে উঠে, সে চলে যেতে চায়, তোমাকে আটকে রাখার কোনো মানেই নেই। সে যদি যেতে ভুলে যেতে পারে, তবে আমিও পারবো ভুলে যেতে। তোমাকে আমি পুরোপুরি ভুলে যাব শ্যাম, দেখিয়ে দিব তোমাকে ছাড়াও আমিও ভালো থাকতে পারি। সারা রাত ভালোই কেটে যায়। পিয়াস আর রাতে কোনো প্রয়োজন হয়নি। সকালে ঘুম ভাঙলে দেখে পিয়া পাশের বেডে মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে। নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে মেয়েটার। সে হাত উঁচিয়ে আলতো করে পিয়ার মাথায় চুল হাত বুলিয়ে দিতে থাকে। পিয়া ঘুমের মাঝে একটু নড়ে চড়ে বসে। মাথায় হাত বুলানোতে আরাম পেয়ে পিয়াস
পিয়াসের হাতটা নিয়ে গালের সাথে লাগিয়ে ঘুমিয়ে যায়। সকাল সকাল নার্স এসে রোগীর পরিস্থিতি চেক করে, তারপর ড্রেসিং করে খাবার দিয়ে যাবে। নার্স এসে দেখে রোগী জেগে আছে আর রোগীর সাথে থাকা মানুষটি ঘুমাচ্ছে। দেখে মনে হবে যেন রোগী উল্টো পাহারা দিচ্ছে। তার উপর পিয়ার ঘুমানোর স্টাইল দেখে নার্সটি বেশ হাসি পায়। নার্সকে হাসতে দেখে পিয়াস একটু লজ্জা পায়। পিয়ার গালের নিচে থাকা হাতটি অল্প নাড়িয়ে পিয়াকে ডাকতে থাকে, পিয়া উঠো, নার্স এসেছে। পিয়া একটু নড়ে চড়ে বসে। পিয়াস আরও কয়েকবার ডাকার পর সে হুড়মুড়িয়ে উঠে বসে। নিজের গালের নিচে পিয়াসের হাত দেখে আরও অবাক হয়। ব্যথা পেয়েছেন? আপনার হাতে এখনও আসলো কিভাবে? তুমি টেনে নিয়েছো? নার্স এসেছে, উঠেন। পিয়া তাকিয়ে নার্স ওষুধের কাগজপত্র চেক করছিলেন। মুখে তার মুচকি হাসি লেগে আছে। পিয়াসের দিকে তাকিয়ে দেখে পিয়াস একটু বিদ্রুতি বোধ করছে। পিয়াও একটু লজ্জা পায়। রোগী সামলাতে সে নিজে উল্টো ঘুমাচ্ছিল। নার্স ড্রেসিংয়ে করার ওষুধপত্র গুছাচ্ছিল। তখন পিয়াকে নিচু কণ্ঠে বলে, ওয়াশরুমে যাব, সাহায্য করো। পিয়া টেনশনে পড়ে যায়। এই বিলাসবহু দেহটাকে কিভাবে নিয়ে যাবে? দাঁড়ান, দিয়া ভাইয়াকে ডেকে আনি। লাগবে না, তুমি ধরো, আমি পারবো না। পরে কোমর ভেঙে নিজেই রোগী হয়ে থাকবো। কথা কম বলবেন, চুপচাপ বসুন, আমি ভাইয়াকে ডেকে আনছি। পিয়া কেবিন থেকে বেরিয়ে যায় দিয়ানকে ডাকে আনতে। ভিতরে থেকে নার্সে তখন হেসে বলে, আপনার ওয়াইফ বড্ড সুইট স্যার। ধন্যবাদ। ওয়াইফকে ভয় পান নাকি? দেখতে ছোট হলেও তেজ তো ভালোই। আপনার মতো একজন মেজরকেও চুপ করিয়ে দিল। পিয়াস অল্প হেসে বলে, মেজর ওয়াইফ সে মেজরের থেকেও বেশি পাওয়ারফুল। দিয়ান বাইরে করিডোরই ছিল। রাতে কেমন ঘুম হয়নি। ভিতরে পিয়া একা কীভাবে সামলাবে সে টেনশন করছিল। এক প্রকার জেগেছিল কোনো দরকার পড়ে যদি সেই ভেবে। সকালে উঠে সম্পূর্ণ হসপিটাল একবার ঘুরে এসেছে। একটু হাঁটাহাঁটি হলো, সম্পূর্ণ হসপিটাল ঘোরাও হলো। পিয়া তাকে ডাকতে আসলে দেখে দিয়ান বাহির থেকে আসলো মাত্র। বাহিরে কেন তুই? কোনো দরকার? আসো তো, উনি ওয়াশরুমে যাবে। আমাকে বলে একাই ধরে নিতে। আমি কি শক্তিশালী নাকি? দেখো যে কোমর ভেঙে পড়ে আছে। দিয়ান হেসে তার নাকটা টেনে নেয়। তারপর কেবিনে গিয়ে দেখে পিয়াস উঠে বসার চেষ্টা করছে আর নার্সটি সাহায্য করছে। পিয়া তা দেখে এক প্রকার তেড়ে যায় সেদিকে। নার্সটি যেদিকে ছিল সেই দিকে গিয়ে দাঁড়ায়। দিয়ানকে বলে অপর পাশে ধরে একটু বসিয়ে দিতে। দিয়ান এমন কাণ্ড দেখে পিয়াসের বড্ড হাসি পায়। এমন পরিস্থিতিতেও বউ তার জেলাস ফিল করছে। বিষয়টা দিয়ানের চোখেও পড়ে। সে তো মুচকি হেসে ফেলে। পিয়া আর দিয়ান মিলে কষ্ট করে পিয়াসকে ওয়াশরুমে নিয়ে যায়। নার্স জানায় এভাবে রোগী ওয়াশরুমে যাওয়াটা ঠিক হবে না, প্রয়োজনে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। পিয়াস আবার সেটা মানতে রাজি নয়। সে কষ্ট করে হলেও ওয়াশরুমে যাবে, নয়তো ঘরে পড়ার রোগীর মতো বসে থাকবে না। অবশেষে পিয়া ধমক দিতে বাধ্য হয়, এই আপনি রোগী না, কথা কম বলবেন। ডক্টর যা বলবে সেটাই শেষ কথা। আমাকে কি পেয়েছেন? হ্যাঁ, নিজের দিকে তাকিয়ে দেখেছেন একবারও? এই বিশাল শরীরে ভার আমি প্রতিনিয়ত কিভাবে সহ্য করব? উত্তরটা পরে দিব, একটু অপেক্ষা করো। নিচু সুরে কথাটা বলেই পিয়া চুপ হয়ে যায়। দিয়ান ততক্ষণ নার্সের সাথে কথা বলার ভান ধরেছে, যাতে তাদের কপালের এইসব ভাবের কথা না শুনতে পায়। পিয়া একটু লজ্জিত হয়ে পড়ে। নার্সটি পায়ে পিয়াসের আঘাতের জায়গাগুলো ড্রেসিং করে দেয়, পাশাপাশি পিয়াকে শিখিয়েও দেয় কিভাবে কি করতে হবে। আঘাতগুলো পর্যবেক্ষণ করে পিয়া শিউরে ওঠে। এতটা আঘাত নিয়ে লোকটা এখনও বসে আছে কিভাবে? এই জায়গায় পিয়া থাকলে কান্না করে ভাসিয়ে দিত। সেবারে সামান্য আঘাতেই সে অবস্থা করলো, সেখানে পিয়াসের আঘাত তো আরও বিশাল। ড্রেসিং শেষে পিয়াস খাবার আনা হয়। দিয়ান গিয়েছে তার আর দিয়ার জন্য সকালের নাস্তা কিনে আনতে। পিয়াসের খাবার দেওয়া হলে সে হাত গুটিয়ে বসে থাকে। খাবার খান, খাইয়ে দাও, আঘাত আপনি পাই। কোমরে, হাতে না, আর না, নিজে খাইয়ে নেন। হাতে পেলে বোধ হয় খুশি হতো। পিয়া রাগে নাক ফুলিয়ে বলে, আমি কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছি, এখন কিন্তু কোমরে দিব আপনাকে। পিয়াস হেসে ওঠে। পূর্বের কথা স্মরণ করে বলে, একটু আগে যে সবার সামনে কি বলেছিলে, আমার এই বিশাল দেহে ভার সহ্য করতে পারবে না? সেই দিন কিভাবে পেরেছিলে তবে? ব্রু নাচিয়ে পিয়াসের কথাগুলো ভঙ্গি দেখে পিয়া লজ্জা পায়। লোকটা যেন নিজের অসুস্থতার সুযোগ নিচ্ছে, তাই তো বারবার তার কথার মাধ্যমে লজ্জা দিচ্ছে তাকে। সকাল সকাল কলিং বেলের আওয়াজ পেয়েই ইরান বিরক্ত হয়। মা কি বাসায় নেই নাকি? বিরক্ত হয়ে ইরান উঠে গিয়ে দরজা খুলে তাকিয়ে দেখে রিদান এসেছে। তার চোখ দুটো কেমন লাল হয়ে আছে। নেশা পান করে আসলে নাকি? আপনি কি ইয়ে করেন স্যার? আবার কি? আরে নেশা আর কি? আস্তাগফিরুল্লাহ, মাথা খারাপ নাকি তোমার?
সরো সামনে থেকে। ইরান পিছিয়ে যায়। দিয়ান রুমে প্রবেশ করে কাউকে না দেখে বলে, বাকিরা কোথায়? আমি জানি না, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তাহলে ভিতর থেকে দরজা আটকেছে কে? আমি বোধ হয় ঘুমের ঘরে আটকে রেখে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। দিয়ান যেন বিশ্বাস করলো না। সে ভিতরে গিয়ে সমস্ত ঘর চেক করে, তারপর নিশ্চিত হয়ে নেয়। কিন্তু এভাবে একা একা ঘরে মেয়ে খালি থাকা ঠিক হবে না। আগে জানতে পারলে আরও পরে আসতো। দিয়ান উল্টো ঘুরে চলে যেতে নিলেই ইরান বলে ওঠে, কোথায় যাচ্ছেন আবার? বাইরে যাচ্ছি। আন্টি আসলে ফোন করো, পরে আসবো। আমি একা ভয় পাই। এতক্ষণ তো একাই ছিলে, তখন ভয় পাওনি? তখন তো ঘুমিয়েছিলাম, এখন জেগে আছি। ভয় লাগবে? সম্পূর্ণ খালি ঘর, কেমন গা ঝমঝম করে। সাথে আর একটা পুরুষ মানুষ থাকলে ভয় পাবো না। ইরান কিছু না বুঝে বলে ফেলে, এতে ভয়ের কি আছে? বরং সাথে কেউ থাকলে ভূত আসবে না, আমার ভয়ও করবে না। দিয়ান হঠাৎই দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়। তারপর সোজা ইরানের দিকে এগিয়ে আসে। ইরান চমকে ওঠে। সে এতটা বাচ্চা নয় যে কিছু বুঝবে না। দিয়ান এসে তাকে সোজা দেওয়ালের সাথে আটকে নেয়। মাথার দুপাশে হাত রেখে আটকে কেমন গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি অবুঝ নাকি অবুঝের মতো ভাব করো ইরান? কি করছেন আপনি? এখন আমি এসে সেই রুবেল আসলেও কি সেম কথাই বলতে? কেন, কি বলবো? এটা তো আপনি বললেই বললাম। ভয় করছে না তোমায়? এই যে আমি এতটা নিকট, কিছু করে বসে যদি? দিয়ানের এমন কথা শোনা মাত্র ইরানের গায়ে কেমন শিহরণ বয়ে যায়। মৃদু কেঁপে উঠেছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।